ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবিবা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছিলা গতকালকে? ম্যাম কালকে তো অ্যাসাইনমেন্ট ছিল না, মানে কালকে হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দিয়েছে। হ্যাঁ, নিয়ে এসেছো যে? জি ম্যাম। সেটাই জিজ্ঞেস করেছি। আর প্রতিটা সাবজেক্টে মনে হয় মানে আমি ফিনান্সে দেখুন আমার মনে হয় 8টা আছে, তাই তো? এরকম মানে বেশ অনেক অ্যাসাইনমেন্ট হ্যাঁ তোমাদের। হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো একটু কেয়ারফুলি করবা, মানে বোর্ড থেকে মানে যত্ন নিয়ে করবা। ঠিক এরকম ইনস্ট্রাকশন আসতে পারে যে তোমাদের মূল্যায়ন এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই হবে, ঠিক আছে? কারণ করোনা তো বুঝতেই পারতেছো যে আবার বাড়তেছে। তো হচ্ছে যে ম্যাম হ্যাঁ বলো। মনে হচ্ছে আমাদের কলেজে যাওয়া হবে না। ঠিকই বলেছো, তোমাদের তোমাদের ভর্তি অনলাইনে হলো যে আজকে কতদিন জানুয়ারি থেকে ক্লাস করছো তাও সে অনলাইনে। আর কলেজের যে ক্লাসের যে মানে মজা বা যে তোমার হচ্ছে কলেজ লাইফের যে বিষয়টা সেটা তোমরা পুরোটাই মিস করে যাচ্ছো। ম্যাম একটা দিনও ক্লাস করতে পারিনি কলেজে। হ্যাঁ সেটাই তো বললাম, আমরাও তো তোমাদেরকে মানে সরাসরি আর কি দেখি নাই, এই যে অনলাইনে আর কি যতটুকু আর কি অনেকে অনেক কিছু জানি না। শুধু ক্লাস না, ক্লাসের বাইরেও আমাদের কলেজে নবীনবরণ প্রোগ্রাম হয়, তারপরে তোমার আহ, যারা পরীক্ষার্থী ব্যাচ থাকে তাদের শিক্ষা সফর হয়, ঠিক আছে, কালচারাল প্রোগ্রাম হয়, আমাদের সবকিছুই তো অফ হয়ে গেছে, তাই না? এই করোনার কারণে আসলে এখন দেখছি যে আবার করোনা বাড়তেছে। তো তোমরা আসলে কিছু করার নাই এখন, বুঝতেই পারতেছো শিক্ষা প্রতিষ্ঠান খুললে শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে মানে একসাথে তোমাদের মানে ওঠা বসা খাওয়া, অন্য জায়গায় তো আসলে এরকম না। আর অফিসে বা তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি করে অনেক কম সংখ্যক লোক, আর আমাদের দেশে তো তোমার ম্যাক্সিমাম লোকই হচ্ছে তোমার স্টুডেন্ট মানে জনসংখ্যা। আর তো এই কারণে আমার ধারণা যে খুলতেছে না, খুললে একটা বাজে অবস্থা হবে, এটাও বুঝতেই পারছো যে করোনা তো আসলে যায় নাই। এখন যাই হোক, যেটা বলছিলাম যে অ্যাসাইনমেন্ট যেহেতু এখন এটা বোর্ডের নির্দেশ, এই এই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে তোমরা একটু কেয়ারফুলি করবা। আর সুন্দর মানে আমি এটা সব সাবজেক্টের জন্য বলছি, হাতের লেখা প্রেজেন্টেশনটা তোমার যেমনই হোক প্রেজেন্টেশন সুন্দর থাকতে হবে। যদি সম্ভব হয় অফসেট পেপারে করবা, সম্ভব না হলে অফসেট পেপার দরকার নাই, কিন্তু আমার মনে হয় আমি পার্সোনালি বলবো যে যদি অফসেট পেপারে করতে পারো, যদি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে তাহলে ভালো। কারণ তুমি জানো নর্মাল কাগজগুলো কিন্তু ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপর লেখাগুলা কি হয় কয়দিন পরে এক পাশেরটা আরেক পাশে আবার তোমার মানে কেমন যেন হয়ে যায় না, মানে কালিটা এক পাশে একটা ছাপ খেয়ে উঠে যায়। তো অফসেট পেপারে কিন্তু সেটা হয় না। তো বিশেষ করে তোমার যে অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো এগুলো যদি অফিস পেপারে কিন্তু দাগ কেটে করা লাগে আর করে জমা দিলে আমার মনে হয় ভালো। আর ঠিক যেভাবে যে বলছো ওইভাবে অ্যাসাইনমেন্ট গুলা প্রত্যেকটা সাবজেক্ট করে জমা দিবা, সময় মতো জমা দিবা, কারণ অ্যাসাইনমেন্ট তো অনেক দিয়েছো, তোমাদের অনেক অ্যাসাইনমেন্ট। তো সেগুলো এইভাবে কালেক্ট করবা সময় মতো। তো আর যখন কলেজে যাবা অবশ্যই সবাই মাস্ক পরে যাবা। আমি গতকাল যেতে পারিনি আসলে, আমি ইনফরমেশনটা জানি না যে আসলে কলেজে যাওয়া লাগবে। তো এরপর থেকে হয়তো থাকবো, কিন্তু অনেকের কাছে আমি শুনেছি যে মেয়েরা এসছে মাস্ক টাস্ক করে নাই, যেটা ব্যাপার যে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু কলেজে যেতে হবে। আচ্ছা তাহলে আমরা আহ গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম সেটা হচ্ছে তোমার ঋণ পরিশোধ সূচি। আমরা দেখেছি যে অঙ্কটা হচ্ছে একটু ডিফারেন্ট, এরকম অঙ্ক আগে আমরা করি নাই। তো কালকে গত ক্লাসেই ফার্স্ট করেছিলাম কিন্তু উপস্থিতি অনেক কম ছিল। তো উপস্থিতি কম থাকার কারণে হচ্ছে যে আমি বলেছিলাম এমনি তো এটা আরেকটা করাবো। তো তোমাদের প্রত্যেককেই বলেছিলাম যে ঋণ পরিশোধ সূচিটা মোহাম্মদ ছিলা মনে হয়, আর মনে হয় 2জন না 3জন জনের ছিল ক্লাসে। তো এই ঋণ পরিশোধ সূচিটা আমি বাসায় ভালো করে করতে বলেছিলাম, করেছিল কিনা? মোমো করেছো ঋণ পরিশোধ সূচি? মা আমি তো করেছিলাম। হ্যাঁ করেছো, তাহলে তো ম্যাম, ভালোই। মানে মানে নিজে যদি করেছো কিনা? একটু এই বিষয়টা একটু করে ঋণ পরিশোধের তালিকাও বা সূচি এটা একটু আবার বুঝাবেন, কারণ ম্যাম ওই দিন 10,000টা বুঝাইতেছিলেন তখনই ক্লাস শেষ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যে আমার স্ক্রিনে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা আমি আবার মানে বুঝাবো। আমরা হলো গত ক্লাসে উদাহরণ 8 করেছিলাম এবং 10 করেছিলাম, এবং এরপরে হচ্ছে মিশ্র সমস্যা আছে। তো উদাহরণ যেই তোমার হচ্ছে
আহ এটা কত 29 ছিল আর কি মিস্টার মামুনের। এইটার যে উদাহরণ 30, এই দুটো এক, ঠিক আছে? তাহলে আজকে আমরা যদি উদাহরণ 30টা করি তাহলে হচ্ছে আমাদের এই 29টাও হয়ে যাচ্ছে। তার মানে যারা গত ক্লাসটা করো নাই একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই আসি, আমরা প্রত্যেকেই অ্যানুইটি বের করতে প্রত্যেকেই পারি, অ্যানুইটি বা বার্ষিকী। আর অ্যানুইটি বা বার্ষিকী যেটা সেটা বের করতে আমরা প্রত্যেকেই পারি। এখন ঋণ পরিশোধ সূচির একটা পার্ট হচ্ছে তোমার অবশ্যই অ্যানুইটি বা বার্ষিকী তোমাকে বের করতে হবে, প্রশ্নে বলুক বা না বলুক, কারণ আমরা প্রত্যেকেই যারা গত ক্লাস করেছি তারা দেখেছি যে তোমার ঋণ পরিশোধ সূচির মধ্যে একটা তোমার ঘর আছে, 3 নাম্বার ঘর, কিস্তির পরিমাণ। ওই কিস্তিটা তোমাকে বের করে অঙ্কটা করতে হবে। তাহলে এক কথা না বলে আমরা অঙ্ক শুরু করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের অঙ্ক কিরকম। আরেকটা বিষয়, যেহেতু আমাদের সিলেবাস ছোট, তাহলে কিন্তু আমাদের ঋণ পরিশোধ সূচি থেকে একটা ফুল সেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে? এখন ঘুরে গিয়েছে, চেষ্টাটা আমি ঠিক করছি, বারবারই ঘুরে, আমি ইচ্ছা করেই মনে ঘুরাই ফেলতেছি। আচ্ছা, এখন আসি মিশ্র সমস্যা। দেখো উদাহরণ 30 তোমাদের বইয়ের, প্রত্যেকে বই বের করে দেখো, আমরা কিন্তু অনেক অঙ্ক করেছি, 29টা অঙ্ক হয়ে গেছে একটা চ্যাপ্টার থেকে। 196 পৃষ্ঠা, 196 পৃষ্ঠা, উদাহরণ 30। ডালিম সাহেব তার ব্যবসায়ের জন্য 2,50,000 টাকা ব্যাংক ঋণ নিতে আগ্রহী। সিটি ব্যাংকে যাওয়ার পর ব্যাংক ম্যানেজার তাকে বলল 19% সুদের হারে 3 বছরের জন্য ওয়ালাইকুম আসসালাম 2,50,000 টাকা ঋণ দিতে পারবে। ডালিম সাহেব বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে চান। দেখো একটা ব্যক্তি 2.5 লক্ষ টাকা ঋণ নিবে, 19% তার সুদের হার, 3 বছরের জন্য, এবং সেই কিস্তিতে বার্ষিক কিস্তি, বুঝতে পারছো যে প্রতি বছরে সে কিস্তিতে যাচ্ছে। তো তোমাকে প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন ক নাম্বার, সেম এটা ধরে নাও একটা তোমার ক্রিয়েটিভ প্রশ্ন, কয়ের জায়গায় এখানে থাকবে গ, ক বুঝতেই পারছো, জ্ঞান এবং উদাহরণ থাকবে। মিস্টার শোয়েব সাহেবের কিস্তির পরিমাণ নির্ণয় করো। আমরা প্রত্যেকে জানি কিস্তির পরিমাণ মানে হচ্ছে অ্যানুইটি, মানে আমাদেরকে অ্যানুইটি বের করতে বলেছে ক নাম্বারে। এবং খ নাম্বারে দেখি আমরা, মিস্টার শোয়েব সাহেবকে প্রতি কিস্তিতে কি পরিমাণ আসল এবং সুদ প্রদান করতে হবে তা নির্ণয় করো। একটা জিনিস আমরা খেয়াল করি, মিস্টার শোয়েব সাহেবকে প্রতি কিস্তিতে কি পরিমাণ আসল এবং সুদ প্রদান করতে হবে নির্ণয় করো। গত ক্লাসে আমরা করেছিলাম ঋণ পরিশোধ সূচি। ঋণ পরিশোধ সূচির মধ্যেই কিন্তু কি পরিমাণ আসল এবং কি পরিমাণ সুদ দিব এটা নির্ণয় করতে হয়। মানে এই অঙ্কটাতে আমাদের সরাসরি বলে দেয় নাই তুমি ঋণ পরিশোধ সূচি করো, কিন্তু ঋণ পরিশোধ সূচির মধ্যে আসলে আমরা কি করি, ঋণ পরিশোধ সূচির মধ্যে হচ্ছে আমরা তোমার আসলের পরিমাণ নির্ণয় করি, প্রতিটা কিস্তিতে কি পরিমাণ আসল আছে এবং সুদ আছে সেটাই আমরা একটা সূচি বা একটা আমরা ছকের মাধ্যমে দেখাই। তাহলে প্রশ্নটা আমাদের এভাবেও থাকতে পারে, সরাসরি বলতে পারে মিস্টার সোয়েব সাহেবের জন্য একটা ঋণ পরিশোধ সূচি তৈরি করো, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে, আচ্ছা আমি একটু নিয়ে নিই, একটু অ্যাডমিট করিয়ে নিই। নেটওয়ার্ক স্লো থাকলে কি হয়, অনেক সময় অ্যাডমিট হতে তোমার টাইম লাগে, তখন ওই যে একটা মেসেজ আসে না, ইউর হোস্ট আর ওয়েটিং, বা তোমাকে জয়েন করাবে, ওই টাইপের একটা মেসেজ আসে, ঠিক আছে? ওইটা দেখলে তোমরা আবার বের হয়ে যাবে না, একটু ওয়েট করবা, দেখবা যে ঢুকতে পারছো। অনেক ওইটা দেখে আবার বের হয়ে চলে যায়। তো মিস্টার শোয়েবের প্রতি কিস্তিতে কি পরিমাণ আসল এবং সুদ প্রদান করতে হবে তা নির্ণয় করে এভাবেও আসতে পারে, আর কিভাবে আসতে পারে, মিস্টার শোয়েব সাহেবের জন্য একটা ঋণ পরিশোধ সূচি তৈরি করো। তাহলে আমরা প্রথম ক নাম্বারে যাই, আমাদেরকে কিস্তির পরিমাণ বের করতে বলেছে। এখন আসি, যদি আমাদেরকে কিস্তির পরিমাণ বের করতে নাও বলে, খ নাম্বার প্রশ্নটা আসে, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কিস্তি বের করাই লাগবে। ঋণ পরিশোধ সূচি আসলে আমাদের কিস্তি বের করাই লাগে, কিন্তু এই জন্য পরীক্ষা কিভাবে ভাগ করে আসে, গ নাম্বারে আমাদের কিস্তি বের করা আসে, আর ঘ নাম্বারে আমাদের ওই ছকটা করে প্রতিটা কিস্তিতে কি পরিমাণ সুদ এবং আসল দিতে হয় তা বের করা আসে। আচ্ছা, এখন চলে যাচ্ছি মিস্টার শোয়েবের কিস্তির পরিমাণ। কিস্তির পরিমাণে আমি বেশি সময় নষ্ট করব না, কারণ এটা আমরা সবাই জানি। দেখো যে ঋণের পরিমাণ, আমরা প্রত্যেককে জানি ঋণের পরিমাণ সবসময় বর্তমান মূল্য হয়। এগুলা কেন হয় তাও সব আগে বোঝানো হয়েছে। 2,50,000 টাকা দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদের হার আই বা কে 19% দেওয়া আছে, 19%টাকে এখানে ভেঙে 0.19
19 লেখা হয়েছে। 19কে 100 দিয়ে ভাগ করলে 0.19 আসে, আমরা প্রত্যেকেই জানি। বছর সংখ্যা বা মেয়াদের সংখ্যা আমাদের এখানে 3 বছর। আর তোমাকে কিস্তির টাকার পরিমাণ বা অ্যানুইটিটা বের করতে বলেছে। এ দিয়ে আমরা বোঝাচ্ছি অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বা কিস্তি। ঠিক আছে, এটাকে আমরা ইংরেজিতে এ দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো আমাদের সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রে এটা হবে, এবং ঋণের কিস্তি সবসময় প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হয়। বারবারই বলছি, ঋণের কিস্তি সবসময় প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হয়। পরীক্ষায় ধরো এক একটা টিচার 300 থেকে 400 খাতা পায় বোর্ডে, ঠিক আছে? তো এই বোর্ডে 300-400 খাতার মধ্যে ঋণের কিস্তি আসলে 30 থেকে 40টা খাতা পাই এরকম যারা ফিউচার ভ্যালু বের করে ফেলেছে, ফিউচার ভ্যালুর অ্যানুইটি বের করে ফেলেছে। এজন্য এই কথাটা বারবার বলছি যে ঋণের কিস্তি আজীবন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হয়। তো একটা স্টুডেন্ট যখন দেখি এত কষ্ট করে অ্যানুইটির অঙ্ক করা কিন্তু কষ্ট, এত কষ্ট করে একটা অ্যানুইটি বের করেছে, আবার এত বড় একটা সূচি করেছে, কিন্তু তার এই সে প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু এটা বুঝতে ভুল করার কারণে তার পুরো অঙ্কটাতে 0 দেওয়া ছাড়া কিছু করার নেই। ঠিক আছে, আমরা কিন্তু জি মিস, প্রত্যেকেই এটা একটু আরেকবার বুঝে দেন মিস, কোনটা কিভাবে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য হ্যাঁ, আমি বুঝবো? আবার বলছি, ঋণের কিস্তি বা ঋণের পরিমাণ সবসময় প্রেজেন্ট ভ্যালু হয়। আর যখন আমাদেরকে ঋণের কিস্তির পরিমাণ জানতে চাইবে তখন আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি বের করতে হবে। আবারও বলছি, ঋণটা কি? ঋণটা সবসময় আমাদের প্রেজেন্ট হয়, তাই না? আমরা বর্তমানে ঋণটা নিই, তাহলে ঋণের পরিমাণটা আমাদের প্রেজেন্ট ভ্যালু হয়। প্রশ্ন যদি আমাদের এরকম ব্যাংক ঋণ বা কোনো এনজিও থেকে ঋণ বা যে কোনো ঋণ এই জাতীয় অঙ্ক আসে, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে কিস্তি বের করতে বলে প্রেজেন্ট ভ্যালুরই অ্যানুইটি বের করতে হবে, যেটা ভ্যালু দেওয়া সেটারই অ্যানুইটি বের করতে হবে। সাধারণত যখন আমরা অ্যানুইটি ছাড়া নর্মাল অঙ্ক করি, খেয়াল করে দেখি, তখন আমাদের কিন্তু প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকলে আমরা বের করি ফিউচার ভ্যালু, তাই না? ফিউচার ভ্যালু দেওয়া থাকলে বের করি প্রেজেন্ট ভ্যালু। কিন্তু অ্যানুইটির ক্ষেত্রে বর্তমান মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্যেরই অ্যানুইটি বের করতে হবে, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্যেরই অ্যানুইটি বের করতে হবে। ঠিক আছে, এই হলো তোমার অ্যানুইটি আর নর্মাল অঙ্কের মধ্যে ডিফারেন্স। যে আমাদের কিছু রুলস লেখা আছে না অঙ্কের শুরুতে, গোল্ডেন রুলস, দেখবা যে আমি এই যে কথাটা বললাম এখানে রুলস একটা ওইটা লেখা আছে, যে বর্তমান মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্যেরই অ্যানুইটি বের করতে হবে, এবং ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্যেরই অ্যানুইটি বের করতে হবে। এখন আমরা অ্যানুইটির ফর্মুলাটা তো প্রত্যেককে জানিয়ে তুমি মুখস্থ হয়ে গিয়েছে, সেই অ্যানুইটির ফর্মুলাটা বসিয়ে আমরা অ্যানুইটিটা বের করে ফেলবো। অ্যানুইটি মানে হচ্ছে কিস্তির পরিমাণ। তাহলে আমাদের ক নাম্বার শেষ। খ নাম্বারে আসি, দেখো খ নাম্বারে আমাদের বলেছে যে মিস্টার সোয়েব সাহেবকে প্রতি কিস্তিতে কি পরিমাণ আসল এবং সুদ প্রদান করতে হবে তা নির্ণয় করো। কি পরিমাণ আসল এবং সুদ প্রদান করতে হবে নির্ণয় করো, এটার অল্টারনেটিভ প্রশ্ন হতে পারে মিস্টার সোয়েব সাহেবের জন্য একটি ঋণ পরিশোধ সূচি তৈরি করো বা প্রস্তুত করো। যারা পরে জয়েন করেছো তাদের জন্য জিনিসটা আমি আবার রিপিট করলাম, মানে এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে সরাসরি তোমাকে বলে দিবে মিস্টার সোয়েব সাহেবের জন্য একটা ঋণ পরিশোধ সূচি, যে মানে সে কিভাবে ঋণটা পরিশোধ করবে, একটা তালিকার মাধ্যমে সেটা দেখাও, সেই সূচি তোমাকে বের করতে বলতে পারে। অথবা তোমাকে এরকম করে বলতে পারে যে প্রতি কিস্তিতে কি পরিমাণ আসল এবং সুদ প্রদান করতে হবে তা নির্ণয় করো। তাহলে আমরা চলে যাই কিভাবে নির্ণয় করবো। দেখো উপরের কথাগুলো আমরা একটু পড়বো, এগুলো আমাদের পরীক্ষায় লেখা লাগবে না, এগুলো তোমাদের বোঝানোর জন্য এই কথাগুলো, বইটা যেহেতু উদাহরণ বোঝানোর জন্য দিয়েছে। দেখো বলেছে যে মিস্টার ডালিম সাহেবকে প্রতি কিস্তিতে কি পরিমাণ আসল এবং সুদ প্রদান করতে হবে তা জানতে চাইলে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করতে পারেন। দেখেছো, যে কথাগুলো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, কারণ ঋণ পরিশোধ সূচির থেকে কিস্তির পরিমাণ, কিস্তির সংখ্যা, আসলের পরিমাণ এবং সুদের পরিমাণ খুব সহজেই জানা যায়। নিম্নে মিস্টার ডালিম সাহেবের জন্য ঋণ পরিশোধের তালিকা বা সূচি তৈরি করা হলো। তাহলে তোমরা পরীক্ষায় কি উপরে 3 লাইন লিখবা? অবশ্যই লিখবা, এটা তোমাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, তোমরা লিখবা এখান থেকে নিম্নে মিস্টার ডালিম সাহেবের জন্য ঋণ পরিশোধ তালিকা বা সূচি প্রস্তুত করা হলো। ঠিক আছে, তার মানে খ নাম্বার দিয়ে তুমি এখান থেকে অঙ্ক শুরু করবা। এখন আসি ঋণ পরিশোধ সূচি। ঋণ পরিশোধ সূচিতে 6টা কলাম হবে। আচ্ছা, এই যে তোমার আমি কিন্তু অ্যাটেন্ডেন্স প্রতিদিনই নেই, তোমরা কিন্তু প্রত্যেককে জানো, আমি ইয়ে রাখি, তারপরে হচ্ছে বলে দিচ্ছি অ্যাটেন্ডেন্সের প্রতিদিন নাম্বার আছে।
আর এখন তো তোমার যে অ্যাসাইনমেন্ট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যারা পরে জয়েন করছে আমি শুরুতে বলেছিলাম অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সময় মতো অ্যাসাইনমেন্ট কালেক্ট করো এবং সময় মতো জমা দিবা। তোমাদের মূল্যায়ন প্রক্রিয়াটা যেহেতু করোনা বেড়ে গিয়েছে, তোমাদের বোর্ড থেকে যে মূল্যায়ন প্রক্রিয়া সেটার উপরে কিন্তু অ্যাসাইনমেন্টের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে। বুঝতে পেরেছো? তাহলে অ্যাসাইনমেন্টটা সবাই একদম মনে করবা যে ফাইনাল পরীক্ষা দিতেছে, এগুলো সুন্দর করে করবা, মানে যতটুকু করা সম্ভব আর কি, ভালো করে করা। আচ্ছা, তো তোমাদের প্রত্যেকের হচ্ছে যে চ্যাট বক্সে তোমার রোলটা দিয়ে দাও, প্রত্যেকের নামের শেষে লেখা আছে শুধু জান্নাতুল মাওয়া, তোমার নামের শেষে রোলটা লেখা নাই, ঠিক আছে? তুমি রোলটা লিখে ফেলো। জি ম্যাম। আচ্ছা, 224 আছো, 202 আছো, 219 আছো, তারপরে হচ্ছে 221, তারপরে হচ্ছে 211, নাবিলা তোমার রোল কত? 220, নাবিলা জান্নাতুল মাওয়া রোল লিখে ফেলবা। তাসফিয়া 222, আর হচ্ছে রাইসা 203। আচ্ছা, ম্যাম আমি রিনেম করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, নাবিলা আর সোহাগী হচ্ছে 234। তোমার পুরো নাম কি জান্নাতুল মাওয়া সোহাগী, তাই তো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর হচ্ছে নাবিলা তোমার রোল কত বলছো না তো? অথবা রিনেম করে ফেলো, যে প্রত্যেকে তো এখন জানো, জাস্ট রোলটা লিখে দাও, মানে কিন্তু তুমি মানে অ্যাবসেন্ট থেকে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ঋণ পরিশোধিতে আসি, অঙ্ক করতে টাইম লাগে, ঠিক আছে? আমি এই জন্য সময় নষ্ট করতে চাচ্ছি না, এটা বুঝতে সময় লাগে। এখন আসি যে ঋণ পরিশোধের তালিকা বা সূচি, এটা করার সময় কি করতে হবে? প্রথমেই আমাদেরকে একটা স্কেল পেন্সিল তো লাগবেই, বুঝতেই পারছো। এখানে 6টা কলাম হবে, দেখো 1 2 3 4 5 6, যত ঋণ পরিশোধ সূচি আছে সবগুলোর জন্যই আমাদের 6টা কলাম হবে, ঠিক আছে? 6টা কলাম হবে, কারণ হচ্ছে যে এই যে আমরা যেরকম অ্যাকাউন্টিং এ যেরকম ছক একটা আছে, ঋণ পরিশোধের সূচির ছকটাই এরকম, মানে এইটাই নিয়ম, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম কলামের প্রথম লাইনটা হবে মেয়াদ, তারপরে হবে ঋণের প্রারম্ভিক জের, দেখো এই 1 নাম্বার দিয়ে বোঝাচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার দিয়ে বোঝাচ্ছে 2 নাম্বার কলাম, ঠিক আছে? কিস্তির পরিমাণ, এটা হবে 3 নাম্বার কলাম, সুদের পরিমাণ, এটা হবে 4 নাম্বার কলাম, আসল পরিশোধ না দিয়ে আসলের পরিমাণও লিখতে পারো, ঠিক আছে? এখানে যে আসল পরিশোধ দিয়েছে, এটা না দিয়ে তোমরা চাইলে আসলের পরিমাণও লিখতে পারো, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, আসলের পরিমাণ। আর ঋণের সমাপনী যে, তার মানে প্রথম যেটা দেখো, কত সোজা আমরা সূচিটা মানে মুখস্থ করতে পারি। মেয়াদ তো থাকবেই, প্রথমে থাকছে মেয়াদ, তারপরে ঋণের প্রারম্ভিক যে, তারপরে হচ্ছে কিস্তির পরিমাণ, তারপরে সুদের পরিমাণ, তারপরে আসলের পরিমাণ, তারপরে সমাপনী যে। এটা হচ্ছে 6টা কলাম। আমরা এটা ধারাবাহিকতা বজায় রাখবো, তার মানে উল্টা পাল্টা করবো না। এই প্রারম্ভিক যে যদি আমি এখানে নিয়ে আসি, আমার অঙ্ক কিন্তু পুরা মানে একদম উল্টা পাল্টা লেগে যাবে, কারো পক্ষে এটা বের করা সোজা হবে না, কঠিন হয়ে যাবে। তার মানে এটা আমরা সিকোয়েন্স যেটা বা ধারাবাহিকতা যেটা, সেটা আমরা বজায় রাখবো। কোনটার পরে কোনটা এইভাবে সিরিয়ালি আমরা মুখস্থ করবো। দেখো, সিরিয়ালি মুখস্থ করার সিস্টেম শিখিয়ে যাই। মেয়াদ আর প্রারম্ভিক যে, এটা তোমাদের প্রশ্নই দেওয়া থাকবে, যেটা দিয়ে অঙ্ক শুরু হয়। কিস্তির পরিমাণটা তুমি আগেই বের করে ফেলবা, এই যে কিস্তির পরিমাণ কিন্তু তুমি আগেই বের করে ফেলবা সূচি করার আগেই। তাহলে প্রথমেই তোমার মেয়াদ, তারপরে প্রারম্ভিক যে, কিস্তির পরিমাণ। কিস্তির মধ্যে 2টা জিনিস থাকে, সুদ আর আসল, তাহলে প্রথমে সুদ, তারপরে আসল, এরপরে হচ্ছে সমাপনী যে। এভাবে আমাকে ছকটা করতে হবে, 6টা কলাম থাকবে, আর যতগুলো বছর ততটা রো হবে। এখন তোমার এই অঙ্কের মেয়াদ বা বছর হচ্ছে 3, এর জন্য তোমার রো হয়েছে, দেখো এগুলো তো উপরে লেখাই, 1 2 3। এখন সর্বোচ্চ তোমাদের 5 বছরের
অঙ্ক আসে, আমি যতটুকু দেখেছি 5 বছরের উপরে কখনোই আসে নাই, 3 বছরেই বেশি আসে। কারণ প্রতিটা অঙ্কই তোমার করতে কত সময় লাগে এই অনুযায়ী হচ্ছে, প্রতিটা অঙ্কই করতে কত সময় লাগে এই অনুযায়ী হচ্ছে তোমাকে তোমার হচ্ছে একটা প্রশ্ন তৈরি করা হয়। তো 5 বছরের একটা অঙ্ক দিলে আসলে অনেক সময় চলে যায়, এই কারণেই হচ্ছে তোমার 5 বছরের অঙ্ক কম আসে, 3 বছরেরই বেশি আসে। তাহলে দেখো আমরা শুরু করি। ঋণের প্রারম্ভিক জের হচ্ছে 2,50,000। 2,50,000 কিভাবে হলো দেখো যে, আর 2,50,000 টাকা তো দিয়ে সে ঋণ নিয়েছে, ডালিম সাহেব 2,50,000 টাকা ঋণ নিয়েছে, তাহলে প্রারম্ভিক জের কত? 2,50,000। তার মানে ঋণের পরিমাণটা যেটা যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক জের। আশা করি বুঝতে পেরেছো। প্রারম্ভিক জের হচ্ছে যেটা দিয়ে আমাদের প্রশ্নে যে ঋণটা দেওয়া থাকবে, যেটা আমি ঋণ নিয়েছি সেটাই হচ্ছে আমার প্রারম্ভিক জের। এরপরে আছে কিস্তির পরিমাণ। কিস্তির পরিমাণ তোমার প্রশ্নে দেওয়া থাকবে, এটা তুমি বের করে আনবা। এই যে দেখো ক নাম্বারে বের করবা, ঠিক আছে? এই যে 1,16,827 টাকা, এই দেখো 1,16,827 টাকা, এটা হচ্ছে তোমার কিস্তির পরিমাণ। ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে, এটা তোমার প্রশ্নে থাকবে না। এখন আসি, এই কিস্তির পরিমাণটা তোমার যতগুলো মেয়াদ হবে প্রত্যেকগুলো মেয়াদের জন্য তোমার কিস্তির পরিমাণ সমান হবে। আমরা খেয়াল করি আমাদের 3টা বছর, 3টা বছরের জন্য কিস্তির পরিমাণ সেম। আমরা যদি ধরো ওয়ালটনের দোকান থেকে একটা টিভি কিনলাম কিস্তিতে, আমাদের 800 টাকা করে ধরে কিস্তি দিতে হবে 5 বছর মেয়াদি। দেখবা যে প্রতিটা কিস্তির মেয়াদি সমান থাকবে, 800 করেই আমরা দিব। কোনো মাসে 800, কোনো মাসে 1000, কোনো মাসে 1200, এটা কিন্তু সাধারণত হয় না। কিস্তি সাধারণত সমান অ্যামাউন্টেরই হয়। এই কারণে দেখো যে কিস্তির পরিমাণটা কি হচ্ছে, তোমার চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এখন আসি আমরা সুদের পরিমাণ। এটা ক্যালকুলেশন খুব সোজা, শুধু একটু ধৈর্য রাখতে হবে। এই যে আমাদের ঋণ নিয়েছি 2,50,000 টাকা, এটার মধ্যে আমরা সুদ কত দিয়েছি সেটা আমরা বের করছি। 2,50,000 টাকার মধ্যে আমাদের সুদ কত সেটা আমাদের জানতে হবে। আমাদের যে সুদের পরিমাণটা বা সুদের পার্সেন্টেজ সেটা হচ্ছে 19%। খেয়াল করে দেখিয়ে যে 19%, এই 19% আমাদের প্রশ্নে দেওয়া আছে। কখনো 19% আসবে, কখনো 10%, কখনো 15%, এটা আমরা জানি, এটা আমাদের চেঞ্জ করে আসতে পারে। সব সময় খেয়াল করো লিখেছি কি 2 ইন্টু 19। 2 ইন্টু 19 মানে কি, মানে এই 2 নাম্বার কলামে যা যা তোমার থাকবে অ্যামাউন্ট তার উপরে 19% তোমাকে ধরতে হবে। তার মানে 2 নাম্বার কলামে তোমার কি আছে 2,50,000, এই 2,50,000 এর উপরে তোমার 19% ধরেছে। আমরা একটু দেখি যে দেখো এই যে 2,50,000, এটা কিন্তু যদি ক্যালকুলেশন বুঝতে পারো তাহলে খুব ইজি। এই যে 2,50,000, এইটার উপরে ধরেছে হচ্ছে তোমার 19%। আমি পিসটা চেঞ্জ করছি না, কারণ হচ্ছে এখানেই তোমার বুঝতে হবে 19%। 2,50,000 মেয়েরা এখানে দেখো 2,50,000 19% করলে এই 47,500 টাকা আসছে। 2,50,000 19% করার পরে করে দেখো, ক্যালকুলেটর নিয়ে বসেছে অবশ্যই সবাই, করার পরে কত এসেছে 47,500। তোমরা বুঝতে পেরেছো? এই জন্য লিখেছি 2 ইন্টু 19। 2 ইন্টু তার মানে 2 দিয়ে আবার 19 দিয়ে গুণ দিয়ে রেখো না, এই 2 দিয়ে বোঝাচ্ছে যে 2 নাম্বার কলামে যা যা আছে সেই অ্যামাউন্টের উপরে 19%টা হবে। ঠিক আছে, 47,500 টাকা কিভাবে আসতো আমি দেখিয়ে দিলাম। 2,50,000 ইন্টু 19%, দেখো 47,500 টাকা এসছে। দেখো হয়েছে কিনা, এটা করো। একটা লাইন বোঝো, একটা লাইন বুঝলে বাকি জেনাই পারবা। কি কেউ কি করছো না, কিছু বলতেছো না তো? 2,50,000 উপর 19% করো, দেখো 47,500 টাকা হয় কিনা।
আচ্ছা, এরপরে দেখো, আমি তোমরা চুপ করে আছো, কিছু বলছো না, হয়তো কেউ ক্যালকুলেটর বা খাতা টাতা কিছু নিয়েই বসো নেই, এমনিতেই ক্লাস করতে বসে গিয়েছো। শোনো, শুনে শুনে কখনো অঙ্ক হয় না, অঙ্ক সবসময় হাতে কলমে করতে হয়। এখন আসি আমরা 5 নম্বর কলাম, ঠিক আছে? 5 নম্বর কলামে আমরা দেখি কি আছে। সেখানে বলেছে যে আসলের পরিশোধ বা আসলের পরিমাণ যেটা, এই যে আমাদের যে কিস্তিটা, কিস্তি যে আমাদের আছে তোমার কত, যে 1,16,827 টাকা। এই 1,16,827 টাকার মধ্যে কিন্তু তোমার সুদও আছে, আবার তোমার আসলও আছে। কিস্তির মধ্যে দুইটা জিনিস থাকে, প্রতিটা কিস্তির মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সুদ আর একটা হচ্ছে আসল। দেখো আমি লিখে দিচ্ছি, গত ক্লাসে লিখেছিলাম। কিস্তি সমান সমান কি? কিস্তি সমান সমান হচ্ছে সুদ প্লাস আসল। এগুলো আমরা ছোটবেলায় করে এসেছি, সুদ আসলের অঙ্ক আমরা আগেই করেছি। আচ্ছা, তাহলে কিস্তি সমান সমান আমরা কি জানলাম? সুদ প্লাস আসল। তার মানে কি, প্রতিটা কিস্তির মধ্যে সুদও থাকবে, আসলও থাকবে। এখন তুমি তো সুদের পরিমাণটা বের করে ফেললা, সুদ আজীবন আমাদের ঋণের উপরে বের করতে হবে। সুদ আজীবন আমাদের ঋণের উপরে বের করতে হবে, কেউ ভুলেও আবার এই কিস্তির উপরে বের করে ফেলো না, ঠিক আছে? সুদ দিতে হয় আমাদের ঋণের উপরে, কিস্তির উপরে না। তাহলে এই সুদটা তো আমরা বের করলাম, এখন আসি আমরা আসল কিভাবে বের করবো। আমরা একটু আগে দেখেছি যে কিস্তির মধ্যে থাকে সুদ আর আসল, তাহলে সুদ তো আমরা পেয়ে গিয়েছি, তাহলে এখন কিস্তি থেকে সুদ মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? আসল। খেয়াল করি, দেখো, কিস্তি থেকে যদি আমরা এখানে দেখিয়েছি কিস্তি সমান সমান সুদ প্লাস আসল। এখন আমাদেরকে যদি আসল বের করতে হয় তাহলে কি করতে হবে? আমরা আসলটাকে নিয়ে আসবো বা পাশে, আর কিস্তিকে নিয়ে যাবো ডান পাশে, তাহলে কিস্তি মাইনাস করে দেবো। হ্যাঁ, কিস্তি মাইনাস সুদ, তাহলে আমাদের কি হয়ে গেল? আসল। তাহলে আমরা কি করেছি দেখো, 1,16,827, 1,16,827 থেকে আমরা বাদ দিব 47,500। মিস এটা ঠিক। হ্যাঁ, বলো কি বলতে চাইছিলা? মিস ঠিক আছে, করা হয়েছে, নিচেরটা করতেছিলাম। আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে হচ্ছে তোমার আসলে পরিমাণ হচ্ছে 69,327, তাহলে এটা আমরা বুঝে গেলাম। আসলে এখন আসছে যে ঋণের সমাপনী যে, মানে তুমি তোমার 2,50,000 টাকার মধ্যে 69,327 টাকা পরিশোধ করে দিয়েছো। তুমি একটা ব্যাংক থেকে 2,50,000 টাকা ঋণ নিয়েছো, এর মধ্যে 69,327 টাকা তুমি প্রথম বছরে পরিশোধ করে দিয়েছো, তাহলে তোমার বছর শেষে কত টাকা থাকবে? সিম্পলি কি বিয়োগ, জাস্ট তুমি 2,50,000 টাকা থেকে 69,327 টাকা বিয়োগ করলে তুমি সমাপনী ঋণের সমাপনী জের পেয়ে যাবা, সেটা হচ্ছে 1,80,673 1,80,673 টাকা হচ্ছে তোমার ঋণের সমাপনী জের। এই লাইনটা যে বুঝতে পেরেছো সে এই বাকি 2 লাইনও করতে পারবা। তাহলে যেই ঋণটা তোমার দিয়ে তোমার বছরটা শেষ হলো, ধরো তুমি ডিসেম্বরে তোমার ঋণ দেখতে পেলে, তোমার ঋণ দেওয়া লাগবে হচ্ছে 1,80,673 টাকা, তাহলে তোমার ঋণের প্রারম্ভিক জের কোনটা হয়ে যাবে? প্রারম্ভিক জের আবার সে সমাপনী জেরই তোমার পরবর্তী বছরে কি হয়ে যাবে? প্রারম্ভিক জের। ওইটা দিয়েই আমাদের অঙ্কটা শুরু করতে হবে, যে আমরা করি না ব্যালেন্স সিডি, ব্যালেন্স বিডি অ্যাকাউন্টিং এ, ঠিক সেরকম। তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সটা আমরা ফরওয়ার্ড করে নিয়ে আসবো আমাদের প্রারম্ভিক বছরে, প্রারম্ভিক জের হিসাবে। এখন এই 1,80,673 উপরে আবার আমাদের কিস্তি তো আমাদের বের করা নতুন করে কিছু না, এটা থাকবেই। আবার আমাদের কত পার্সেন্ট ধরতে হবে? 19%। আমরা যদি আবার 1,80,673 19% ধরি, তাহলে আমাদের আসবে 34,328 টাকা। শুধু আমাদের মনে রাখতে হবে 19% ধরবো হচ্ছে আমরা এই যে এটার উপরে, ঠিক আছে? আর বাকি দেওয়া আমাদের কিছু মনে রাখার দরকার নেই, খুবই সোজা। 1,80,673 উপরে আমরা 19% ধরলে আমাদের আসবে 34,328। এখন বলেই থাকি ক্যালকুলেটরের কারণে কিন্তু আমাদের এটা ভ্যারিয়েশন হবে। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, ঋণ পরিশোধের সূচি বা তালিকা, এই অঙ্কে আমরা
ফ্র্যাকশন রাখবো না, মানে হচ্ছে দশমিক রাখবো না। আমরা গত ক্লাসে বলেছিলাম কেন দশমিক রাখবো না, দশমিক রাখলে আমাদের ক্যালকুলেশন অনেক কঠিন হয়ে যায়। এই কারণে আমরা পূর্ণ সংখ্যাটা ছকের ভেতরে এবং সূত্রের ক্ষেত্রে ব্যবহার, যখন আমরা অ্যানুইটি বের করবো তখনও আমরা পূর্ণ সংখ্যা নিয়েছি, খেয়াল করো। এবং এইখানে কিন্তু আমাদের প্রত্যেকেরই দশমিক এসছে, তোমরা যখন ক্যালকুলেশন করছো ক্যালকুলেটারে, কিন্তু দশমিকটা কিন্তু আমরা নিচ্ছি না। কেন? দশমিক নিলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে সেই দশমিকটা যে নিচ্ছি না, সেটা আমরা কিভাবে কাউন্ট করব? দশমিকের পরে 5 বা 5-এর বেশি আসতে আমরা দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করব। দশমিকের পরে 5 বা 5-এর বড় সংখ্যা, যেমন 6, 7, 8, 9, এই 4টা সংখ্যা থাকলে আমরা দশমিকের আগের সংখ্যার সাথে বা পাশের সংখ্যা, আগের যে সংখ্যাটা তার সাথে 1 যোগ করব। আর দশমিকের পরে যদি তোমার 1 থেকে 4 পর্যন্ত থাকে, ধরো 1 অথবা 2 অথবা 3 অথবা 4, তাহলে আমাদের মূল সংখ্যাই আমরা রেখে দিব, তখন আর আমাদের কিছু যোগ করা লাগবে না। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে আমরা যদি দেখি ক্যালকুলেটারে 34,328.56 আসছে, তাহলে আমরা কত লিখবো? 34,329 লিখবো। যেহেতু 5, 6 এসছে, 28-এর জায়গায় আমরা 1 যোগ করে ফেলেছি। কিন্তু আমরা যদি দেখি 34,328.44 এটা এসছে, তাহলে আমরা 34,328 রেখে দিব। আশা করি ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা পূর্ণ সংখ্যাটা অঙ্কে ইউজ করব। আর কেউ যদি মনে করে যে না মিস আমি পূর্ণ সংখ্যা ইউজ করবো না, আমি দশমিক ইউজ করবো, তাহলে বুঝতেই পারছো যে তোমাদের ক্যালকুলেশনটা কতটা কঠিন হয়ে যাচ্ছে। করতে পারো চাইলে, কিন্তু এটা সুবিধার জন্যই দশমিক গুলাকে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখন আসি যে সুদের পরিমাণটা আমরা বুঝতে পেলাম, সুদ সবসময় কিস্তির উপরে হবে। এরপরে আসি আপনারা কিভাবে আসল বের করবো। সেম একই নিয়ম, এই যে কিস্তি থেকে আমরা সুদটাকে কি করব? মাইনাস করে দিব। কিস্তি মাইনাস সুদ, তাহলে আমরা পেয়ে যাব কি? আসল। আবার আমরা কি করব? আমাদের 1,80,673 টাকার মধ্যে আমাদের 82,499 টাকা পরিশোধ করা হয়েছে। আমাদের তাহলে ঋণের সমাপনী জের কত হবে? জাস্ট মাইনাস। তুমি একজনের কাছ থেকে 1,80,000 টাকা ঋণ নিয়েছিলা বছরের শুরুতে, আসলে তুমি তাকে 82,000 টাকা দিয়েছো, তাহলে তোমাকে আর কত টাকা ঋণ দিতে হবে? তুমি কি করবা? মাইনাস। ঠিক এটাও মাইনাস, এজন্য দেখো বলেছে 2 - 5, মানে এই ঋণের প্রারম্ভিক জেদ থেকে তুমি এই আসলটাকে কি করবা? মাইনাস করবা। আর এটা তোমাদেরকে আমি আগেই সূত্রে দেখিয়ে দিয়েছি। এই সূত্রটা মুখস্থ করে ফেললে এই অঙ্কটা করা অনেক ইজি হবে। তাহলে আমরা মাইনাস করলে আবার আমরা একটা কি পেয়ে গেলাম? সমাপনী জেদ 98,174। তাহলে 98,174 দিয়ে আবার আমাদের ঋণটা শুরু করতে হবে। শুরু করার পরে এখন আমরা দেখছি, আবার দেখো কিস্তির পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না, একই থাকছে। এই 98,174 এর উপরে আমাদের আবার একটা পার্সেন্টেজ করতে হবে। সেটা কত পার্সেন্ট? 19%। এই দেখো এই 98,174, এটার উপরে আবার আমরা কত পার্সেন্ট করবো? 19%। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবা, কারণ এই অঙ্কটা তো আগে করো নাই। এই 19%। বলো। পরীক্ষার খাতাও কি আমরা এভাবে প্রারম্ভিক যে 2, 3 মানে তারপর সুদের পরিমাণ 4 = 2 × 19% দিয়ে করব, মানে দেখিয়ে? হ্যাঁ, তোমার জন্য যদি সুবিধা হয়, তুমি যদি এইভাবে করে তোমার সুবিধা হয় দেখাতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেমন এখানে 1, 2, 3, 4, যেমন আমি আমার কথা বলি, আমি কিন্তু এরকম করেই করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, কারণ আমি নাহলে উল্টাপাল্টা করে ফেলতাম, ঠিক আছে? আর অনেকে আছে যার এটা লেখা লাগে না, সে এমনিতেই বুঝতে পারে যে সমাপনী জেদ মানে হচ্ছে এই প্রারম্ভিক ঋণের প্রারম্ভিক জেদ থেকে আমি এটা বাদ দিয়ে দিব। তো আমি নিজে কেন করতাম? কারণ হচ্ছে যে আমার যাতে ভুল না হয়, এই কারণে আমি এটা করলে আমার যাতে ভুল না হয়, আমিও তোমাদের পরামর্শ দিব তোমরা এই 1, 2, 3, 4 এভাবেই করো, তাহলে ভুল হবে না, ঠিক আছে? ভুল হওয়ার পসিবিলিটিটা অনেকটাই কমে যায়। তাহলে আমরা আবার এই 98,174 এর উপরে 19% করব, তাহলে আমাদের আসবে 18,653 টাকা। ক্যালকুলেটরের কারণে, দশমিকের কারণে কারো 1, 2 এদিক সেদিক আসতে পারে, কারো 53 আসবে, কারো 55 আসবে, কারো হচ্ছে 56 আসবে, এরকম ভ্যারিয়েন্স হতে পারে। এখন আসি আমাদের আসলের পরিমাণ। আবার কি করব? এই 98,174 যেটা
আহ, সেটা সেটার উপরে থেকে তো আমরা 18,000 টাকা বাদ দিব, 18,653, তাহলে আমরা আসল পেয়ে গেলাম কত হচ্ছে তোমার 89,521 টাকা। আমরা মানে হচ্ছে তোমার কিস্তি থেকে হচ্ছে আমরা সুদ বাদ দিব। দেখো কিস্তি থেকে সুদ বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি আসল। এই জায়গায় এসে একটা জিনিস বোঝার আছে। এখন দেখো ঋণের সমাপনী জের হচ্ছে 0, এই অঙ্কে কিন্তু তোমার 0 আসতেই হবে। 0 না আসলে তোমার অঙ্ক তোমাকেও 0 দিয়ে দিবে, মানে তোমাকে পুরো নাম্বার দিবে না। 0 কেন আসবে? তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছো 3 বছরের জন্য, 3 বছর শেষে তো তোমার আর কোনো ঋণ থাকবে না, আলটিমেটলি তুমি ঋণ মুক্ত হয়ে গেলা। ঋণ মুক্ত হওয়া মানে হচ্ছে কি, তোমার ঋণের পরিমাণ হবে 0। তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলে 3 বছরের, তুমি পরিশোধ করবা, তাদেরকে প্রমিস করেছো 3 বছরে তুমি ঋণ দিতে দিতে আলটিমেটলি তোমার ঋণের জের হবে কত 0। তাহলে 0টা তো তুমি এমনি এমনি বসাই দিলে হবে না, ক্যালকুলেশন করে তোমাকে মিলাতে হবে। এখন দেখো একটা জিনিস আমরা খেয়াল করছি, 98,000 2 - 5, একটু দেখে দেখো, এখানে হচ্ছে 98,174 আর এখানে হচ্ছে 89,551। এটা একটু করে দেখো তো, এটা তো ওদের মিলছে না দেখছি। ওরা 2 - 5 করে কিভাবে 0 আনবে? 18,653 থাকে। হ্যাঁ সেটাই তো বললাম, ওরা তো 0 আসে নাই, কিন্তু ওরা 0 কিভাবে করলো সেটাই হচ্ছে একটা বিষয়। তোমাদের কোন পর্যন্ত সেম আসছে বলো তো, কোন কোন দুই পর্যন্ত বইয়ের পর্যন্ত সাথে মিলেছে? মিস মিস এই যে পর্যন্ত মানে লাস্টের অ্যান্সারটা মাইনাসটা খালি মিলে নাই, তারপরে সবই মিলছে। এখানে তোমাদের কত আসছে আমাকে একটু বলো তো, এইখানে এই জায়গাটায় 0 তো আসেনি, মিস এখানে কত এখানে আসছে? আসে 18,653। আর বাকিগুলা কি তোমাদের মিলছে? জি মিস, সব মিলছে। এত ডিফারেন্স আসার কথা না, ঠিক আছে? এই অঙ্কে ডিফারেন্স আসে, এই অঙ্কে ডিফারেন্স আসে। কিরকম আসে বলো তো? মনে করো 3, 4, 5, 6, সর্বোচ্চ 6, 7 পর্যন্ত ডিফারেন্স আসে, কিন্তু 18,653 এত টাকা ডিফারেন্স তো আসার কথা না। তো তাদের সুদের পরিমাণটা ডিফারেন্সের মতো চলে আসছে, তাই তো? সুদের পরিমাণের মতো চলে আসছে ডিফারেন্সটা। মিস ওরকমই তো আছে। 0 তো তাহলে আসে না, 0 তাহলে ওরা কিভাবে দিল? আচ্ছা তোমরা কি কেউ এই কিস্তির পরিমাণটা বের করে দেখেছিলা, এটা কি বইয়ের মতো আসে কিনা? ম্যাম এখানে দশমিক আসে তো। হ্যাঁ দশমিক তো আমাদের, আমি আগেই বলেছি দশমিকের কারণে, এই জন্য তো ডিফারেন্সটা কেন হচ্ছে। আমি একটু অন্য সবগুলা ক্লিয়ার করি, তাহলে তোমাদেরকে বুঝতে অসুবিধা হবে। এই যে এখানে তোমার, ম্যাম হ্যাঁ বলো। আসলে সংখ্যাটা পুরোই একদম মানে অনেক বেশি আসতেছে এখানে। হ্যাঁ তোমাদের কত এসছে বলো তো এখানে? আমার এখানে আসছে কত 98,174। তোমারই আর তো এখানে ঠিক তো হয়েছে, 79। বইটা ভুল হয়েছে তো, বইটা ভুল আচ্ছা দেখে তো আমি এত কথা বলছি। বইয়ের ম্যাম এই আমার এটা আসলে, আসছে 78। হ্যাঁ বইয়ের অ্যামাউন্টটা ভুল এখানে। এই যে বই যে দেখো আমি ক্রস দিয়েছি, এই জি ম্যাম, বইয়ের অ্যামাউন্টটা অনেকগুলো এখানে এরকম ভুল। আছে যে ভুল হ্যাঁ দেওয়া। দেখো বইয়ের এখানে ভুল, তোমরা নিজেরাই দেখো। এই তুমি যদি এই 2 থেকে 5 করো, 2 - 5 করো, তার মানে কি 98,174 থেকে এই 79,512 করলে কি তোমার কখনো 0 আসবে? না, কখনই আসবে না। তার মানে বইয়ের এই আসলের অ্যামাউন্টটা কি এসেছে? ভুল। ভুল আসছে। হ্যাঁ তাহলে তোমরা যদি সঠিক ক্যালকুলেশন করো, যেটাতে আসতেছিলাম, সঠিক ক্যালকুলেশন করলে তোমাদের এই 0 আসার ক্ষেত্রে কখনো সর্বোচ্চ 5 বা 6 এদিক সেদিক হতে পারে, কিন্তু সেটা কি টিচাররা মেনে নেয়? কেন মেনে নেয়? কারণ আমরা তো দশমিক বাদ দিয়ে এসেছি, এইখান থেকে শুরু হয়েছে আমাদের জি দশমিক ম্যাম। বাদ দেওয়া, তাই তো? আমরা এই যে এখানে দশমিক বাদ জি দিয়েছি, ম্যাম। এখানে বাদ দিয়েছি, সব জায়গায় বাদ দিয়েছি। এই কারণে আমাদের এই সর্বোচ্চ 5 ডিজিট, মানে 1 থেকে শুরু করে 5, 6 পর্যন্ত এদিক সেদিক হতে পারে, কিন্তু এত ডিফারেন্স হবে না। এখানে হচ্ছে 98,000 আর এখানে হচ্ছে 69,000, তার মানে বইয়ের এই ডিজিটটা ভুল। এখন আসে ডিফারেন্স আসলে আমরা কি করব? ডিফারেন্স আসলে তোমরা কি করবো? আমি তো বলেছি এখানে আমাদেরকে 0 আনতে হবে। ধরো তোমাদের 0 আসলো না, এখানে চলে আসলো 5, তখন আমরা এটাকে কিভাবে ম্যানেজ করবো? কেউ বুদ্ধি দিতে পারবা? দেখি কারো মাথার চোর আমি বুদ্ধি আছে কিনা। ম্যাম এই 5কে যদি আমরা ঋণের আবার প্রারম্ভিক জের ধরি। এক্স্যাক্টলি, এই 5কে আমরা ঋণের প্রারম্ভিক জেরের সাথে অ্যাড করে ফেলবো।
সুন্দর একটা কথা বলছে, দেখো অঙ্ক বুঝতে পারলে মানে এগুলো এই যে 5 ধরো আমি কিন্তু এই অঙ্ক আসেনি, জাস্ট বোঝাচ্ছি এরকম অঙ্ক আমরা সামনে পাবো। যখন আমাদের এরকম 5 বেশি আসবে তখন এটাকে আমরা এই প্রারম্ভিক জেরের সাথে